জি, আসসালামু আলাইকুম। আজানটা শেষ হবে। ওকে, আপনাদের একটা বড় একটা অধ্যাদেশ হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যাদেশটা আসলে প্রিলি রিটেন ভাইবা তিনটার জন্যই খুব গুরুত্বপূর্ণ। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল, আপনাদের কিন্তু একটা ক্লাস হয়েছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। এটা কোর্ট থেকে অর্ডার আসছিল যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে, এবং সে কারণে কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা আমরা আগেও ক্লাস নিয়েছিলাম, আপনারা বেসিক ভিউতে পড়ছেন বা অলরেডি জেনে গেছেন। এখন এরকমেরই একটা আলাদা কাউন্সিল হয়েছে, কাউন্সিলের অধ্যাদেশ জারি হয়েছে এই অধ্যাদেশটা জারি হয় গত 2 দিন আগে। অধ্যাদেশ জারি 21 জানুয়ারি 2025 তারিখে এই অধ্যাদেশ জারি হয়, এবং অধ্যাদেশের মানে এই অধ্যাদেশটার উদ্দেশ্য হলো যে বিচারক নিয়োগ করা। আমরা দেখছি যে বিচারক নিয়োগ এবং মানে বিচারক অপসারণের জন্য একটা ব্যবস্থা ছিল। অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটাকে পুনরায় রিইনস্টল করার জন্য হাইকোর্ট থেকে বলে, এবং এটা অলরেডি চালু হয়েছে। এখন যেটা হলো যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন অর্থাৎ কাউন্সিল, অর্থাৎ এটা হলো যে বিচারক নিয়োগ দিবে কীভাবে। আমরা জানি অ্যাপিলের ডিভিশনে এখনও প্রায় 6-7 জন অ্যাপিলের ডিভিশনের বিচারক আছেন, এবং হাইকোর্ট বিভাগেরও প্রায় শখানেক বিচারক থাকেন। সুপ্রিম কোর্টের মানে এটা সুপ্রিম কোর্টের 2টা বিচারকের নিয়োগ দিবে, এবং এটা আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ যে কোনো বিভাগের এখানে বিচারক নিয়োগ দিতে পারবে তারা। আম, এখানে যে বিষয়টা সবচেয়ে জরুরি সেটা হলো যে নিয়োগের ক্ষেত্রে একটা পলিটিক্যাল বায়াসনেস ছিল, সেটা এখন থাকবে না। এখন এমনভাবে কাউন্সিলটা করা হয়েছে যে সদস্যদের পরামর্শ এবং ভাইবার মাধ্যমে, মানে ডিরেক্ট ভাইবার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। আগে যেটা ছিল প্রধান বিচারপতি মানে ইচ্ছা করলে তিনি হাইকোর্ট বিভাগের বিচারকদের নিয়োগ দিতে পারতেন, এবং তিনি সুপারিশ করতেন অ্যাপিলেট ডিভিশনের বিচারকের জন্য, এবং সেখানে রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিতেন। রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ জারি করতেন এবং শপথ পড়াতেন হলেন প্রধান বিচারপতি। সো এখন এখন যে বিষয়টা হচ্ছে যে শপথ বিষয়টা আগের মতোই আছে, কিন্তু এই সুপারিশটার ক্ষেত্রে চিফ জাস্টিসের একচ্ছত্র জাতিপত্য ছিল, সেটা এখন আর থাকবে না, এবং তার যে পরামর্শ ছিল সেই পরামর্শটা এখন একচ্ছত্র থাকতেছে না। তো বেসিক্যালি এই এটা বেসিক্যালি হলো যে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট কিন্তু বাংলায় দীর্ঘকাল লেখে সংবিধানে, আসলে অস্বীকার হওয়ার কথা। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ দিবে, বিচারক নিয়োগ বিধি, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ বিধি। এই সুপ্রিম কোর্টের বিচারক বলতে একটা হাইকোর্ট বিভাগের হাইকোর্ট বিভাগ আর একটা হলো আপিল বিভাগ, এই 2টা বিভাগেরই বিচারকদের নিয়োগ দিবে। এই অধ্যাদেশের মানে বিষয়বস্তু যদি বলি, বিষয়বস্তু 1 নম্বরে হলো যে সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ দিবে। 2 নম্বরে যে বিষয়টা সেটা হলো যে
আহ, একটা আলাদা আপিল বিভাগের জন্য একটা সুপ্রিম কোর্টের যে পৃথক একটা সচিবালয় হবে। আমরা জানি বর্তমানে এক্সিস্টিং সচিবালয় 4টি। বর্তমানে সচিবালয় সচিবালয় হলো 4টি, এবং সেই সব 4টি সচিবালয় একটা হলো বাংলাদেশ সচিবালয়, যেটা কয়েকদিন আগে আগুন লাগলো। আরেকটা হলো নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন কমিশন সচিবালয়। আরেকটা হলো সংসদ সচিবালয়। আরেকটা হলো পিএসসি সচিবালয়, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বিপিএসসি সচিবালয়। 4টে এক্সিস্টিং সচিবালয়। এখানে আরেকটা জিনিস বলছে যে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় হবে। সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় হবে। তার মানে সচিবালয়ের সংখ্যা 5টি হয়ে যাবে, সচিবালয় হবে। নাম্বার 3, যে অ্যাটর্নি, স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস চালু হবে। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালু হবে। স্থায়ী কি অ্যাটর্নি সার্ভিস চালু হবে। এখানে 3টি বিষয়বস্তু আর কি। এই সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল অর্ডিন্যান্স 2025, অর্ডিন্যান্সের কথা বলি না, অর্ডিন্যান্স 2025, 2025/3, অর্থাৎ 2025 সালের 3য় অধ্যাদেশটাই হলো এটা। এখন বিষয় হলো যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য কারা হবে। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল এর সদস্য হবেন কারা? সদস্য হবেন মোট 7 জন। সদস্য হবেন মোট 7 জন। 7 জনের মধ্যে দেখি আমরা কারা কারা। চেয়ারপারসন সহ মোট 7 জন। এর যিনি চেয়ারপারসন হবেন প্রধান বিচারপতি। যিনি এক্সিস্টিং প্রধান বিচারপতি তিনি হবেন চেয়ারপারসন। তারপরে হবেন সদস্য 1 নম্বরে হবেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক বা বিচারপতি, জ্যেষ্ঠতম বিচারপতি। একজন হবেন হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি। ইনি হলেন কর্মে নিযুক্ত নন এমন, মানে তিনি কর্মে নিযুক্ত নন, অর্থাৎ বিচারিক কর্মে নিযুক্ত নন এমন, অর্থাৎ এটা এখানে অবসর বুঝিয়েছে। এবং তিনি হবেন জ্যেষ্ঠতম। হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারক যিনি হলেন কর্মে নিযুক্ত আছেন, যিনি বর্তমানে কর্মে নিযুক্ত আছেন তাকে বুঝিয়েছে, যিনি কর্মে নিযুক্ত আছেন তিনি। নাম্বার 4, হলো চেয়ারপারসন কর্তৃক নিযুক্ত, অর্থাৎ প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত, চেয়ারপারসন কর্তৃক নিযুক্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের, অর্থাৎ আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক। নাম্বার 5, তিনি হলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের, যেমন প্রধান বিচারপতির নাম কিন্তু বাংলাদেশের প্রধান বিচারপতি, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, যিনি বেসিক্যালি বার কাউন্সিলের সভাপতি, যিনি পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারপারসন, অর্থাৎ যিনি বার কাউন্সিলের চেয়ারপারসন থাকবেন তিনি এখানে আসলে এই পদাধিকার। এখন যদি অ্যাটর্নি জেনারেল এখন হয়, অন্যজন যদি হইতো তাহলে তাকেই
নিযুক্ত করা হইতো। এরপরে হলো চেয়ারপারসন কর্তৃক মনোনীত, চেয়ারপারসন কর্তৃক মনোনীত, চেয়ারপারসন কর্তৃক মনোনীত একজন আইনের অধ্যাপক, আইনের অধ্যাপক বা আইন বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, এই হলো মোট 7 জন। এর মধ্যে দেখেন এনারা কিন্তু বিভিন্ন সময়ে বিচারিক কার্যক্রমে ছিলেন, কিন্তু এইজন কিন্তু বিচারিক কার্যক্রমে নাই, আর উনিও বিচারিক কার্যক্রমে নাই। এখানে কর্ম নিযুক্ত নন, আসলে বিচারিক কর্মে নিযুক্ত হন। আমার একটু ভুল হয়েছে, এটা বিচারিক কর্মে নিযুক্ত নন এমন একজন, যিনি হাইকোর্ট মানে হাইকোর্ট বিভাগের যেন বিচারক আছেন, তিনি বর্তমানে বিচারিক কর্মে নিযুক্ত নন, কোনো বেঞ্চে নাই, তাদের মধ্যে জ্যেষ্ঠতম, এবং যিনি কর্মে আছেন তিনি জ্যেষ্ঠতম। অর্থাৎ এটা মনে হয় বুঝিয়েছে যে অনেক সময় সবাইকে আসলে এজলাসে দেওয়া হয় না, পলিটিক্যাল কারণে বা অন্য কোনো কারণে, এই জন্য তাকেও ইনক্লুড করার জন্য এটা মনে হয় একটা ব্যবস্থা। এবং এই দুজনের মেয়াদ হলো 2 বছর, বাকিদের মেয়াদ আছে কিন্তু এই দুজনের মেয়াদ 2 বছর, কারণ উনি তো অবসরপ্রাপ্ত আর উনি তো হলেন একজন আইন বিশেষজ্ঞ। এরা যে নিযুক্ত হবেন এরা 2 বছরের জন্য নিযুক্ত হবে। এখন বিষয় হলো এই জায়গার কিছু তথ্য আছে, যেমন সচিব কি হবেন? সচিব হবেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, তিনি হবেন সচিব। এখন এখানে একটা কথা বলছে, যদি সচিব যদি রেজিস্ট্রার যদি নিজে প্রার্থী হন, বিচারক প্রার্থী হন, তাহলে কি হবে? তাহলে অন্য যেজন আছেন জ্যেষ্ঠতম, যে তিনি তার পদাধিকার বলে যিনি পরবর্তী জন যে উপরেজিস্ট্রার হতে পারে, সহকারী রেজিস্ট্রার হতে পারে, যিনি থাকবেন, অর্থাৎ যে কয়জন এখান থেকে বিচারপতির আবেদন করবেন এবং তাদের মধ্য থেকে সে হবেন না আর কি, যিনি জ্যেষ্ঠতম হবেন তিনি হবেন। এখানে বলা যায় যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার তিনি সচিব হবেন। এখন রেজিস্ট্রার যদি প্রার্থী হন তাহলে অন্য কেউ হবেন, তিনি জ্যেষ্ঠতম। এটা বুঝতে পারছেন মনে হয়। এরপরে হলো বেসিক্যালি এখানে হলো কোরাম হবে কতজন? কোরাম হবে 5 জনে, 5 জনে। অর্থাৎ কোরাম বলতে যেটা বোঝায় যে সাধারণত আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি যে 25% যদি প্রার্থী উপস্থিত না থাকে তার হয় না। যেমন সংসদে ছিল 5/1 নিযুক্ত থাকতে হবে, 5/1। আর এখানে হলো যে কোরামের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে যে 5 জন না হলে এখানে বৈঠক হবে না, 7 জনের মধ্যে মিনিমাম 5 জনের উপস্থিত থাকতে হবে। এরপরে হলো যে সবার স্থান সেটা চিফ জাস্টিস ঠিক করবেন। অর্থাৎ তিনি যেখানে বলবেন সময়, সবার স্থান ও সময় সেটা চিফ জাস্টিস ঠিক করবেন, একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এখানে সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত পাস হবে, সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত পাস, সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে ভোটে সিদ্ধান্ত পাস হবে। অর্থাৎ এখানে যদি এরা তিনজন হয় তাহলে এই প্রধান বিচারপতি যাকে ভোট দিবেন তিনি হবেন। এটা আপনারা সবাই জানেন যে দুইটাই যখন হবে তখন স্পিকার, উনি তো সভাপতি, উনি হলেন স্পিকার। আসলে স্পিকার তার হলো কাউন্টিং ভোট, তিনি আসলে যে পক্ষে দিবে সেটাই আসলে কাউন্ট হবে। আরেকটা বিষয় হলো যে এখানে যদি চিফ জাস্টিস অনুপস্থিত থাকেন তাহলে বেসিক্যালি কে এখানে সভাপতি হবেন? এই 2 নম্বর জন, অর্থাৎ এই প্রথম জন, এই যে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি। সামনে লিখতে পারেন যে চিফ জাস্টিসের অনুপস্থিতিতে সভাপতি। অর্থাৎ যদি চিফ জাস্টিস কোনো কারণে অনুপস্থিত থাকেন তাহলে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক তিনি হবেন এখানে সভাপতি। এরপরে একটা বিষয় হলো যে এখানে সকলের এখানে সকলের স্বাক্ষরে সুপারিশ হবে, সকলের স্বাক্ষরে সুপারিশ হবে। এরা কি করবে? এরা বেসিক্যালি সকলের স্বাক্ষরে সুপারিশ হবে, যে কোনো সিদ্ধান্ত হোক একজন স্বাক্ষর না করলে সেটা পাস হবে না, অর্থাৎ 100% স্বাক্ষর থাকতে হবে, এই একটা বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো
গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে এই সভায় প্রধান বিচারপতি যদি মনে করেন কেউ রাখতে পারবেন, তাহলে অন্য কেউ সদস্য না হয়ে সভায় উপস্থিত থাকতে পারবেন। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে সভায় সদস্য নন এমন কেউ চিফ জাস্টিসের সম্মতিতে অংশ নিতে পারবেন, অংশ নিতে পারবেন। সভায় সদস্য নন এমন কেউ এখানে চিফ জাস্টিসের সম্মতিতে অংশ নিতে পারবেন, সভায় অংশ নিতে পারবেন। এখন বেসিক্যালি হলো যে এই চেয়ারপারসন বা এই কমিশন বা এই কাউন্সিল বলুন, কমিশন না, কমিশন হলে কাউন্সিলে ছোট হয়। এই পরিষদ হলো যে যেটা করবে যে বিচারপতি নিয়োগের সার্কুলার দিবে, আবেদন গ্রহণ, আবেদন বাছাই ও ভাইভা নিবে, মানে সাক্ষাৎকার গ্রহণ করবে, সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করে তারপরে নিয়োগ দেবে। তার মানে এখানে কি করবে, নিয়োগের সার্কুলার দিবে, আবেদন গ্রহণ করবে, আবেদন বাছাই করবে, ভাইভা নেবে। এরপরে যোগ্যদের তালিকা রাষ্ট্রপতি বরাবর পাঠাবেন। যোগ্যদের তালিকা রাষ্ট্রপতি বরাবর পাঠাবেন। রাষ্ট্রপতি 15 কার্যদিবসের মধ্যে সম্মতি দিবেন। রাষ্ট্রপতির দ্বিমত থাকলে চিফ জাস্টিসের নিকট সিজে মানে চিফ জাস্টিসের নিকট জানতে চাইবেন এবং চিফ জাস্টিস দ্রুততম সময়ে উত্তর দিবেন। এরপরে 15 কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতি সম্মতি দিবেন বা ব্যবস্থা গ্রহণ করবেন। এখন বিষয় হলো যে আসলে তাদের যোগ্যতা কি হবে, বিচারপতিদের যোগ্যতা কি হবে, সেটা হলো ফ্যাক্ট। তার মানে বিচারপতির যোগ্যতা আগে যেটা ছিল 10 বছর অভিজ্ঞতা থাকলেই হইতো, এখন যোগ্যতা হলো যে 45 বছর বয়স হতে হবে। আর বাকিগুলো সব আইনি বিষয়, যেমন আইনের নির্দিষ্ট শাখায় জ্ঞান ও দক্ষতা, এরপরে হলো প্রার্থীর জ্ঞান, প্রজ্ঞা, সততা, সুনাম, আইনের প্রতি শ্রদ্ধা। নাম্বার 4, কাউন্সিল কর্তৃক নির্ধারিত বিষয়ে নির্ধারিত শর্ত,
নির্ধারিত শর্ত। নাম্বার 5, ফৌজদারি মামলায় প্রার্থীর দণ্ড সম্পর্কিত তথ্য। ফৌজদারি অপরাধে প্রার্থীর দণ্ড সম্পর্কিত তথ্য, মানে কি দণ্ড সে প্রদান করেছিল সম্পর্কিত তথ্য, মানে হয়তো সে আইনজীবী হিসেবে ছিল অথবা সে বিচারক হিসেবে ছিল, সেটা দণ্ড হিসেবে সম্পর্কিত তথ্য, মানে বিচারক বলতে যে নিম্ন আদালতে যে বিচারক, সেটা সরকারি যে চাকরিজীবী সেটা। তারপর হলো মামলার সংখ্যা, তিনি কতটি মামলা, এই মামলার সংখ্যা বিবেচনা করবেন। এই বিষয়গুলো বিবেচনা করে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করবেন বিচারকদের, এবং তারপরে যাচাই বাছাই করবেন আবেদন, ভাইবা নেবেন, একটা তালিকা রাষ্ট্রপতি বরাবর পাঠাবেন, রাষ্ট্রপতি ওখান থেকে যোগ্যদের 15 কার্য দিবসের মধ্যে যোগ্যদের সম্মতি দেবেন। যোগ্যদের রাষ্ট্রপতি যাকে ইচ্ছা তাদের উপর নামের উপর টিক দিবেন, টিক দিয়ে তিনি 15 দিনের মধ্যে নিয়োগের ব্যবস্থা করবেন। কথা কি বুঝতে পারছি? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অষ্টম অধ্যায়ের আমি ক্লাসের যা যা গ্রুপে আমি জানাই দেবো ক্লাসের বিস্তারিত। ঠিক আছে, ওকে, আজকে পর্যন্তই।